আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের F4 ক্যাটাগরির ভিসার জন্য বিভিন্ন স্টেজে আছেন বা দীর্ঘদিন ধরে ভিসার জন্য ওয়েট করছেন, ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন, শুধু আপনাদের একটা প্রশ্ন যে কবে আপনার ভিসা হবে বা কবে আপনি আমেরিকায় যেতে পারবেন। তো এই প্রশ্নের আনসার না থাকার কারণে অনেকেই কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তির শিকার হয় বা বিভিন্ন রকম বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। সেটার মধ্যে এরকমও দেখা গেছে একজন লন্ডন থেকে চলে এসেছে, কেউ তার প্রপার্টি সেল করে দিয়েছে, কেউ তার মাল্টিন্যাশনাল কোম্পানির জব ছেড়ে দিয়েছে, কেউ তার মেয়েকে বিয়ে দিচ্ছে না দীর্ঘদিন ধরে, কেউ তার ছেলেকে হায়ার স্টাডির জন্য কোনো দেশে পাঠাচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ধারণা দিব যে আপনারা কোন স্টেজে থাকলে আপনাদের কত সময় লাগতে পারে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে একেবারে ইউএস এমবেসি ঢাকায় ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রসেসিং রিলেটেড হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আসলে আজকের এই ভিডিওটা করা মানে অনেক হতাশার থেকে লাস্ট কয়েকটা দিন পর পর আমি এরকম কিছু কেস পেয়েছি যেটা দেখে আসলে আমি হতাশ হয়েছি যে শুধুমাত্র একটা ইনফরমেশনের অভাবে এত বড় ক্ষতি হতে পারে একজনের। জাস্ট বোঝা দরকার আপনাদের যে এই F4 ক্যাটাগরির ভিসার জন্য আপনার ভাই অথবা বোন ইউএসএ থেকে আবেদন করেছে, কবে আপনার ইন্টারভিউ হবে অ্যাপ্রক্সিমেট একটা টাইমের আইডিয়া কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে। যদিও একদম এক্স্যাক্টলি কবে পাবেন এইটা নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই, তবে মোটামুটি একটা ধারণা করা যায় এবং আপনার কেসের স্টেজগুলো আপনি যদি বুঝেন যে কোন স্টেজ থেকে কত পরবর্তী স্টেজে কতটুকু সময় লাগে, তাহলে আপনি একটা ধারণা করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি একটা প্ল্যানিং করতে পারবেন। বাট এই ধারণাটা যদি না থাকে তাহলে অনেকে কি করে, একদম ভাই পিটিশন ফাইল করেছে, ওখানে I-130 সাবমিট করেছে, তারপর থেকেই আশায় থাকে যে এই আমার ভিসা হবে, এই আমার ভিসা হবে, এই আমার ভিসা হবে। দেখা যায় যে মেয়েকে বিয়ে দেয় না, ছেলেকে ভালো করে পড়াশোনা করায় না বা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে পাঠাতো সেটা পাঠায় না, নিজের প্রপার্টি সেল করে ফেলেছে, নিজে একটা বড় বিজনেস বিল্ড করতে পারতো সেইটা করে না। বা অনেকে দেখা যায় যে এরকম বিভিন্ন স্টেজে আছে যে তার মাল্টিন্যাশনাল লেভেলের একটা জব আছে, ওই জবটা ছেড়ে দিয়ে বসে আছে যে আমি তো আমেরিকা চলে যাব। কেউ প্রপার্টি সেল করে দিয়েছে, কেউ বিদেশ থেকে চলে এসেছে, এরকম ঘটনাও ঘটেছে। তাই আপনাদের জানতে হবে যে কখন কোন স্টেজে থাকলে কতদিন সময় লাগে। বুঝতে হবে যে এই F4 ক্যাটাগরির ভিসার প্রসেসিংটা স্টার্ট হয় কোথা থেকে। স্টার্ট হয় হচ্ছে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু হচ্ছে এই প্রসেসিংটা। এইটা আগে পেপার বেস ছিল, এখন অনলাইনে সাবমিট করা যায়। আপনার ভাই বা আপনার বোন যদি ইউএসের সিটিজেন হয় তাহলে সে অনলাইনে ঘরে বসেই আপনার জন্য একটা পিটিশন ফাইল করতে পারে। এখন এই পিটিশনটা ফাইল করার পরে সাথে সাথে যখন এই পিটিশনটা রিসিভ হবে একটা নোটিফিকেশন লেটার দিবে যে এই লেটারটা সে রিসিভ করেছে, ইউএসসিআইএস রিসিভ করেছে ইলেকট্রনিক্যালি। এরপরে ইউএসসিআইএস একটা লেটার ইস্যু করবে যেটা হচ্ছে রিসিভ লেটার, এটা হচ্ছে 797C। এই লেটারটার মধ্যে দেখে আপনি বুঝলেন যে আপনার এই যে পিটিশনটা ইউএসসিআইএস রিসিভ করেছে। এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে সার্টেন একটা টাইমের জন্য। এই অপেক্ষাটা কতদিন করতে হবে এখানেও একটা ক্যালকুলেশন আছে। আপনি গুগলে গিয়ে ইউএসসিআইএস এর প্রসেসিং টাইম লিখে সার্চ করলেই ওইখানে সার্ভিস সেন্টার অনুযায়ী আপনার প্রসেসিংয়ের একটা টাইম ওয়েট করতে হবে। ওই টাইমটা দেখে আপনাকে অপেক্ষা করতে হবে যে কবে আপনার ইউএসসিআইএস এর এই পিটিশনটা অ্যাপ্রুভ হবে। যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে এই অ্যাপ্রুভাল লেটারটা না পান তাহলে একটু ফলো আপ করতে হবে। অর্থাৎ অনেক সময় কি করে, রিকোয়েস্ট ফর এভিডেন্স দিয়ে রাখে। ওই I-130 পিটিশনটা ফাইল করলেই যে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে বা কোনো কিছু এরকম মনে করার কারণ নাই। যদি প্রপারলি সাবমিট করে তাহলে আর কোনো কোয়ারি দিবে না। কোনো জায়গায় কোনো কনফিউশন তৈরি হলে ইউএসসিআইএস আপনাকে রিকোয়েস্ট ফর এভিডেন্স পাঠাতে পারে। তখন ওই রিলেটেড যেই পার্টিকুলার পয়েন্টে সে
মানে ডাউট তৈরি হয়েছে ওই রিলেটেড আদার্স কিছু ডকুমেন্ট চাইবে, ওই ডকুমেন্টগুলো দেওয়ার পরে তারপর ফাইনালি আপনার কেসটা অ্যাপ্রুভ হবে। অনেক সময় দেখা যায় যে কোনো রকম কোনো ডকুমেন্ট চাইবে না, আপনার কেসটা সরাসরি অ্যাপ্রুভ করে ফেলবে। যখনই অ্যাপ্রুভ করবে তখন I-797 নামক একটা অ্যাপ্রুভাল লেটার আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা অ্যাপ্রুভাল লেটার পেয়ে যাবেন। এই অ্যাপ্রুভাল লেটারটা আপনার মেইলে যেতে পারে, আপনার অ্যাড্রেসে কোরিয়ার করে পাঠাইতে পারে, ডাকে পাঠাতে পারে, সেইটা অবশ্যই আপনাকে রিসিভ করতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এইটা হচ্ছে অ্যাপ্রুভ লেটার ইউএসসিএস এর। এখন এই অ্যাপ্রুভাল লেটার দেখে অনেকেই অনেক আনন্দিত হয়ে যায়। অনেকেই দেখা যায় যে ভাইয়ের কাছে দেশে পাঠিয়ে দিয়েছে যে তোমার কেস অ্যাপ্রুভ হয়ে গেছে, তুমি তৈরি হয়ে যাও, বা বোন পাঠিয়ে দিয়েছে যে তুমি কেস অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি পিটিশন ফাইল করেছিলাম, পিটিশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে একদম প্রাইমারি স্টেজের একটা অ্যাপ্রুভাল। এরপরে আরও অনেক লং জার্নি আছে। দেখা যায় ওই স্টেজে আপনি যদি কোনো প্রিপারেশন শুরু করেন তাহলে আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন। এরকম অনেকেই আসে আমাদের কাছে। এরপর এই ইউএসসিএস থেকে কেসটা চলে যায় ন্যাশনাল ভিসা সেন্টার এনভিসিতে। এনভিসি আবার আপনাকে একটা ফার্স্ট লেটার দিবে। ওই লেটারে আপনার কেস নাম্বারটা শুধু থাকবে, আর কিছু থাকবে না, শুধু আপনাকে একটা কেস নাম্বার সহ একটা লেটার দিবে। এটাকে বলে ফার্স্ট লেটার। ওই ফার্স্ট লেটারের মাধ্যমে শুধু ন্যাশনাল ভিসা সেন্টার আপনাকে ইনফর্ম করলো যে তাদের কাছে কেসটা এসেছে, তারা ইলেকট্রনিক্যালি এই কেসটা প্রসেস শুরু করেছে। যখন ন্যাশনাল ভিসা সেন্টারে কেসটা চলে আসলো, তারপরে লম্বা একটা সময় ওয়েটিং টাইমে আপনার থাকতে হবে। এই ওয়েটিং টাইমটার কারণ হচ্ছে পার ইয়ারে F4 ক্যাটাগরি হচ্ছে 65,000 ভিসা প্রসেস করতে পারে স্টেট ডিপার্টমেন্ট। দ্যাটস ওয়াই 65,000-এর বেশি যেই কোয়ান্টিটিটা থাকছে ওটা কিন্তু একটা ব্যাকলগে পড়ে যাচ্ছে। এভাবে লম্বা একটা সময় আপনাকে ওয়েট করতে হবে এই ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসিংয়ের কিউতে পড়তে। তো এখানে এই জিনিসটা কিভাবে বুঝবেন যে কবে আপনার এর পরবর্তী স্টেপটা করতে হবে? তো স্টেট ডিপার্টমেন্ট প্রত্যেক মাসে একটা ভিসা বুলেটিন পাবলিশ করে, যেই ভিসা বুলেটিনে জানিয়ে দেয় যে এখন কার প্রসেসিং চলছে, কে ইন্টারভিউর কিউতে আছে। ওই যে আপনার I-130 পিটিশন ফাইল করেছিলেন, ওখান থেকে যে অ্যাপ্রুভাল লেটার দিয়েছিল, ওখানেই আপনার প্রায়োরিটি ডেট আছে। ওই প্রায়োরিটি ডেট অনুযায়ী আপনাকে ফলো করতে হবে যে আপনি কিউতে আছেন বা কতদিন আগাচ্ছেন, আপনি কোন পর্যায়ে আছেন, আরও কতদিন ওয়েট করতে হবে। এইটা আপনার ওই ভিসা বুলেটিনটা দেখেই আপনাকে বুঝতে হবে। এবং আমরাও প্রত্যেক মাসের চেষ্টা করি এই ভিসা বুলেটিনটা আপনাদের সাথে শেয়ার করতে, কারণ অনেকেই স্টেট ডিপার্টমেন্টে গিয়ে তারপর ভিসা বুলেটিনটা দেখার সুযোগ হয় না, বা কবে চলে আসলো সেটা জানে না, বা ভিসা বুলেটিন কিভাবে দেখবে, কিভাবে রিড করবে সেটাও অনেকে বুঝে না। সেজন্য আমরা সহজ করে প্রত্যেক মাসেই ভিসা বুলেটিনটা শেয়ার করি। যদি আপনার কেস ক্রিয়েশন লেটার পাওয়ার পরে আপনার প্রায়োরিটি ডেট কারেন্ট হওয়ার পরে 1 বছর আপনি কোনো রকম কোনো অ্যাকশন না নেন, তাহলে আপনার কেসটা কিন্তু টার্মিনেট হতে পারে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সুতরাং আপনাদের অবশ্যই কেসটা ফলো আপ করা দরকার। অনেকেই দেখা যায় যে ইউএসের কোনো লয়ারের কাছে বা কোনো অ্যাটর্নির কাছে বা কোনো অ্যাটর্নির অ্যাসিস্ট্যান্টের কাছে, অনেকে ট্যাক্স ফাইল যারা করে তাদের সাথে এই ইমিগ্রেশন কেস নিয়েও প্রসেসিং করে, তো তাদের কাছে বলে রাখে, তারা প্রপারলি ফলো আপ না করার কারণে অনেক সময় লাগে। এরপরে যখন আপনার এই প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে গেল, তখন আপনি ফি পেমেন্ট করবেন, DS-260 ফিল আউট করবেন, সিভিল ডকুমেন্ট করবেন, ডকুমেন্ট কোয়ালিফাইড হবেন। ডকুমেন্ট কোয়ালিফাইড হওয়ার পরে দেন আপনাকে আবার একটা লম্বা সময় একটা কিউতে ওয়েট করতে হবে যে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হওয়ার জন্য। ফাইনাল অ্যাকশন ডেটটা যখন আপনার কারেন্ট হয়ে গেল, তখন কিন্তু আপনি একদম ফাইনালি ইন্টারভিউর কিউতে পড়ে গেলেন। তো আর ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হওয়ার পরে প্রত্যেককে একটা মেইল পাঠায়। যেমন ডকুমেন্ট ফাইলিংয়ের ক্ষেত্রে কোনো রকম কোনো মেইল দেয় না, কিন্তু ফাইনাল অ্যাকশন ডেট যখন আপনার কারেন্ট হবে আর আপনার ডকুমেন্ট কোয়ালিফাইড থাকবেন, তখন আপনাকে পরবর্তী সময়ে কি করবে, তারা একটা মেইল দিবে প্রত্যেক 60 ডেজ পর পর। 60 ডেজ পর পর একটা মেইল দিবে যে তোমার ইন্টারভিউ স্লটের জন্য আমরা ওয়েট করছি, যে কোনো সময় ইউএস এমবাসি ঢাকার সাথে যোগাযোগ করে তোমার ইন্টারভিউ স্লট অ্যাভেলেবেল হলে আমরা ইন্টারভিউ স্লট দিয়ে দেবো। এভাবে 60 ডেজ পর পর তারা কিন্তু একটা মেইল দেয়। আর আপনাদের উচিত রেগুলার ভিসা বুলেটিনে চোখ রাখা যে আপনার ফাইনাল অ্যাকশন ডেটটা কত এবং কোন ফাইনাল অ্যাকশন ডেটটা এখন চলছে। যেমন এখন 2026-এর এই মেয়ের যে ভিসা বুলেটিন, এই ভিসা বুলেটিন অনুযায়ী 1 সেপ্টেম্বর 2008 হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট। তো এর
আগে যারা প্রায়োরিটি ডেট আছে তারা কিন্তু এখন প্রিপেয়ার থাকতে পারেন বা বুঝতে পারেন যে আপনার কত সময় লাগবে। এই 8 সেপ্টেম্বরের কতদিন আগে অনেক সময় দেখা যায় যে 1 মাসে 3 মাস জাম্প করছে, আবার অনেক সময় দেখা যায় যে 3 মাস কোনো জাম্পই করছে না। তো সুতরাং আপনারা যখন এই ফাইনাল ইলেকশন ডেটটা বা এই ভিসা বুলেটিনটা চোখ রাখবেন তখন আপনাদের কাছে ক্লিয়ার একটা ধারণা থাকবে যে কবে নাগাদ আপনার এই ফাইনাল ইলেকশন ডেটটা কারেন্ট হতে পারে। আর ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হওয়ার পরেও করোনা প্যান্ডামিকের আগে কিন্তু ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলেই সাথে সাথে আপনি ইন্টারভিউর শিডিউল পেয়ে যেতেন, বাট এখন ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হওয়ার পরেও একটা লম্বা কিউতে ওয়েট করতে হয়, কারণ ডকুমেন্ট কোয়ালিফাই কোন ডেটে হয়েছেন ওই অনুযায়ী ইন্টারভিউর শিডিউলগুলো দিয়ে থাকে। ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট এবং ডিকিউ হয়ে গেছে, তারপরেও আপনারা কিন্তু কোনো প্রস্তুতি নিতে পারবেন না। এখন ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হওয়ার পরেও প্রায় 4 বছর ওয়েট করতে হয়। এখন 2021-এর নভেম্বর ডিসেম্বরে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। তাহলে দেখেন কতগুলা স্টেজ, এই সবগুলা স্টেজ পরেও তারপর আপনার এখন 4 বছর ওয়েট করতে হচ্ছে। তাহলে আপনারা যদি কোনো ফার্স্ট অ্যাপ্রুভালের পরে, সেকেন্ড ডিকিউ হওয়ার পরে বা কারেন্ট হওয়ার পরে আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিসা হয়ে গেছে বা আপনাদের প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু আপনারা হতাশ হবেন। অনেকেই এইভাবে দিন গুনতে গুনতে অনেক অধৈর্য হয়ে তারপর বাদ দিয়ে দেয় যে না আমি আমেরিকা যাবই না, এতদিন সময় লাগবে, আমার এই ক্ষতি হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমেরিকার এই ইমিগ্রেশন ভিসার দোষ না বা টাইমিংয়ের শিডিউলের দোষ না, এটা হচ্ছে আপনাদের সঠিক টাইম নলেজটা না থাকার, যে কোন স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে কতটুকু সময় লাগে বা আপনি ইন্টারভিউ ডেট পেতে আপনার কতদিন সময় লাগবে এটা না জানার কারণে। এই জন্য আপনাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। আর সেই লক্ষ্যেই আমরা কিন্তু লাস্ট 5 ইয়ার্স বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এইটা বোঝাতে চেষ্টা করি। এখন দেখেন যে এই যে কবে ডিকিউ হচ্ছে বা কাদের এখন ইন্টারভিউ নিচ্ছে এটা কিভাবে বুঝবেন। আপনি এই যে ভিসা শিডিউলিং টুলসে যদি যান আর গিয়ে ওখানে ফ্যামিলি স্পন্সার্ড প্রেফারেন্স ক্যাটাগরি সিলেক্ট করে তারপর আপনার কনজুলার সেকশন অর্থাৎ ঢাকা সিলেক্ট করে দিলে সেখানে কিন্তু শো করবে। এখন এই যে নভেম্বর 2021 শো করছে, বাট আমরা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে জানুয়ারি পর্যন্ত পেয়েছি। আমি জানুয়ারির 6 তারিখ পর্যন্ত অনেকেই আমার কাছে এসেছে যে তারা ইন্টারভিউ লেটার পেয়েছে। তো এই জিনিসটা যদি বুঝেন তাহলে এই যে 2021-এ যারা ডিকিউ হয়েছে তারা যদি এখন ইন্টারভিউ দেয় তাহলে আপনি কবে ডিকিউ হয়েছেন, আপনার কবে ইন্টারভিউ হতে পারে এটার একটা ধারণা আপনি করতে পারেন। তবে যখন আপনার ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হয়ে গেছে বা ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে তখন আপনি কিন্তু কেসটাকে, আপনার যদি কোনো ভ্যালিড গ্রাউন্ড থাকে তাহলে কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন। এক্সপার্ডাইট করে অনেকে কিন্তু 25-এ ডকুমেন্ট কোয়ালিফাই হয়েও ইন্টারভিউ দিয়েছে, ভিসা নিয়ে চলে গেছে। কেউ দেখা যায় যে 22-এ 23-এ ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, তার যদি ভ্যালিড গ্রাউন্ড আছে এক্সপার্ডাইট করে সে কিন্তু চলে গেছে। আবার অনেকে ওইটা না জানার কারণে তার এক্সপার্ডাইটের ভালো গ্রাউন্ড থাকার পরেও সে কিন্তু বছরের পর বছর অপেক্ষা করছে বা এই যে পজে আটকে গেছে। তো এখন ফাইনাল প্রশ্ন হচ্ছে পজ। এই পজের মতো এই ধরনের যে কোনো কিছু যে কোনো সময় আসতে পারে, সেটার জন্য যতক্ষণ না পর্যন্ত আপনি ভিসা হাতে না পাচ্ছেন ততক্ষণ আপনি কোনো রকম কোনো প্রিপারেশন নেবেন না। এটা কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টারও তাদের যেই কেস ক্রিয়েশন লেটার সেখানেও লিখে দেয়। ফাইনালি যদি সামারিটা নিই তাহলে এটা বলা যায় যে 15 ইয়ার্স হচ্ছে রেগুলার টাইম ছিল F4 ক্যাটাগরির, তবে এই প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তী থেকে এখন সেটা 18 বছরে গিয়ে দাঁড়িয়েছে। তো এই ব্যাকলগটা যদি কমে আসে তখন এই টাইমটা আরও কমে যাবে, আর ব্যাকলগটা যদি আরও বেড়ে যায় তখন টাইমটা আরও বাড়তেও পারে। আবার ইমিগ্রেশন বিভিন্ন রুলস রেগুলেশন যেহেতু আপডেট হয়, যে কোনো সময় এটা চেঞ্জ হতে পারে। দ্যাটস ওয়াই আপনাদের ক্লিয়ার ধারণা থাকলে আপনারা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা F4 ক্যাটাগরির ভিসা কোন স্টেজে কতটুকু সময় নিতে পারে বা কিভাবে বুঝবেন, কার কতটুকু সময় অপেক্ষা করতে হবে, কবে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন, কবে আপনারা ভিসা পেতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।